কালকে যেটা জব্দ করেছে 119টা ডিটের যে প্রপার্টি। বিএনপির নেতারা কারাগারে থাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস যে যেখানে বসে আজকের ভিডিও দেখুন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যে শিরোনামটুকু দেখেছেন তার বিস্তারিত বিষয়বস্তু আপনারা দেখতে পারবেন এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় দর্শক, আপনারা জানেন এমপি খুন হয়েছেন ভারত। বিএনপির নেতারা কারাগারে থাক, এইটা শুনলে প্রধানমন্ত্রী যেন ঈদের আনন্দ লাভ করেন। বন্ধুরা, এই যে প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশের দামি এবং দখলদার প্রধানমন্ত্রী, তিনি কয়েকটা জিনিস খুব ভালোবাসেন। সেগুলো কি জানেন? একটা হলো মিথ্যা কথা বলতে ভালোবাসেন, আরেকটা হচ্ছে উনার যে ফাঁপা কিছু উন্নয়নের কথা বলেন, বস্তা পচা আবর্জনা উন্নয়ন, সেই উন্নয়নের কথা বলতে ভালোবাসেন। আর ভালোবাসেন বিএনপির নেতাকর্মীদেরকে বিরুদ্ধে মামলা দিতে ভালোবাসেন, সাজা দিতে ভালোবাসেন। আর আরেকটা ভালোবাসেন প্রধানমন্ত্রী, সেটা হলো বিএনপির নেতাদেরকে কারাগারে ঢুকিয়ে রাখতে খুবই আনন্দ পান। বিএনপির নেতারা কারাগারে থাক, এইটা শুনলে প্রধানমন্ত্রী যেন ঈদের আনন্দ লাভ করেন। এই কারণেই ঢাকা জেলার সভাপতি খন্দকার আবু আশফাক, যে দুইবার উপজেলা চেয়ারম্যান ছিল, তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে নিয়ে যাওয়া হয়েছে যুবদলের বিপ্লবী সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাবেক সভাপতি সাইফুল ইসলাম নীরব এবং তরুণ জননেতা, যাকে সবাই ঢাকার লোক বলে জনতার মেয়র, সেই প্রকৌশলী ইসরাক হোসেন। হ্যাঁ বলেছি তো। এরা আজকে শেখ হাসিনার ভালোবাসার ফসল। শেখ হাসিনা যে বিএনপির নেতাদেরকে যে কারাগারে রাখতে ভালোবাসেন, তারই প্রতিফলন হচ্ছে আজকে বিএনপির এতগুলো নেতা কারাগারে। বন্ধুরা আমার, এই বাবা থামো না। বন্ধুরা আমার, আরেকটা মহা আনন্দ লাভ করেন, সেটা হচ্ছে জিয়া পরিবার এবং জাতীয়তাবাদী শক্তির প্রতীক যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিনি অনেক দিন ধরে বন্দী করে রেখেছেন, তার চিকিৎসাও নিতে দিচ্ছেন। তিনি রোগে শোকে আক্রান্ত, না মিলছে মুক্তি, না মিলছে উন্নত চিকিৎসা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আছেন বাংলাদেশ থেকে অনেক দূরে, ইংল্যান্ডে রয়েছেন, ব্রিটেনে রয়েছেন। তারপরেও শেখ হাসিনা তাদেরকে সাজা দেওয়ার যে আনন্দ, সেই আনন্দ তিনি সেখান থেকে তিনি বিচ্যুত হতে পারছেন না। এবং তার ভিতরে এত দেশ, এত বিদ্বেষ। এই ভাই স্লোগান দিয়েন না প্লিজ, স্লোগান দিয়েন না। তিনি এতই বিদ্বেষে পরিপূর্ণ, এতই প্রতিহিংসা তার, মানে কিছু জ্বর আসে না, কিছু জ্বর আসে থেমে থেমে, এই ভালো হয়ে গেল, আবার 2 ঘন্টা পর আবার জ্বর আসে। এই তোমরা থামো না ভাই। এখন আসছে, হ্যাঁ এখন আসলো, এটা স্লোগান দিতেছে। এই থামো একটু তোমরা। তো শেখ হাসিনার বিদ্বেষের বহিঃপ্রকাশ, তার জ্বরের বহিঃপ্রকাশ ঘটে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে বিষোদ্গার করে। এই জ্বর যেন থামে না, মাঝে মাঝে এই দমকা জ্বর তার মনের মধ্যে ক্রিয়া করে, তার মনের মধ্যে এটা জেগে উঠে
ঘূর্ণিঝড় রিমালের আঘাতে নোয়াখালীর হাতিয়া উপজেলায় প্রায় 52,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্লাবিত এলাকায় 50,000-এর বেশি মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। আমাদের ঘরের ভিতরে পানি লেগে গেছে, এখন আমরা কাজ করতে পারি না, এখন মালামাল নিতেছি। জোয়ারের ফসল তো ঢেউ সেই কোনো মুক্তি যেতে পারে, সেই হানি দিতে পারে। জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে নোয়াখালী জেলা জুড়ে আজ ভোর থেকে থেমে থেমে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। স্থানীয়ভাবে বাতাসের গতি নির্ধারণের ব্যবস্থা না থাকায় সুনির্দিষ্টভাবে বাতাসের গতি নির্ধারণ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে বাতাস বইছে। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুভাষিস চাকমা গণমাধ্যমকে বলেন, রিমালের আঘাতে হাতিয়ায় 52,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হলো নিঝুম দ্বীপ। সেখানকার বেশিরভাগ কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জোয়ারের পানিতে পুরো নিঝুম দ্বীপ 4 থেকে 5 ফুট পানিতে ডুবে গেছে। এছাড়া ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সুখচর, নলচিরা, চরকিং, তমরুদ্দি ও চর ঈশ্বর ইউনিয়নও। ইউএনও জানান, ঝড়ের পরবর্তী সময়ে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি অব্যাহত থাকায় কোনো এলাকা থেকে সুনির্দিষ্টভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। নিউজ ডেস্ক, 52 টিভি। কালকে যেটা জব্দ করেছে 119টা ডিটের যে প্রপার্টিগুলো, যার মধ্যে 4টা অ্যাপার্টমেন্ট আছে আর কিছু শেয়ার আছে। দুই দফার সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদ এর মাধ্যমে দুই দফার কি পরিমাণ সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে এবং কতগুলো ব্যাংক অ্যাকাউন্ট? দেখুন, কালকে যেটা জব্দ করেছে 119টা ডিটের যে প্রপার্টিগুলো, যার মধ্যে 4টা অ্যাপার্টমেন্ট আছে আর কিছু শেয়ার আছে। একটা ব্যাংকের দেখা যাচ্ছে 30 লক্ষ টাকার সঞ্চয়পত্র জব্দ করেছে। তো মোটামুটি এখনও আপনাকে পূর্ণাঙ্গ চিত্র দেওয়া কঠিন হবে, কারণ অনুসন্ধান চলমান। অনুসন্ধান চলার অংশ হিসাবে এই দুটো জব্দের আদেশের জন্য আমরা আবেদন করেছি। আদালত সদয় বিবেচনা করে জব্দ দিয়েছেন। ভবিষ্যতে কি হবে না হবে এই মুহূর্তে বলা যাচ্ছে না। টোটাল পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে অনুসন্ধান কার্য শেষ হলে। সেই জন্য আপনাদেরকে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। আমরা দ্রুত গতি দিয়ে এগিয়ে চলছি আইন বিধি মেনেই। কাজেই এখানে আশা করছি খুব আমরা অতি সত্ত্বর অনুসন্ধান শেষ করতে পারব। হ্যাঁ, আসতে পারে। ওনার যদি ব্যাংক অ্যাকাউন্ট বেরিয়ে আসে, ওনার যদি শেয়ার বেরিয়ে আসে, ওনার যদি আরও কিছু বেরিয়ে আসে এবং সেটা যদি আমাদের কাছে মনে হয় অপরাধ লব্ধ আয়, অপরাধ লব্ধ প্রপার্টি, তখনই আমরা সঙ্গে সঙ্গে যাব, আবার চাবো। এটাতে আইনে কোনো ব্যত্যয় ঘটবে না, আইনে কোনো বাধা নেই।
না দেখুন, এখনো তো এটা অনুসন্ধানকারী দলের কর্মকর্তাদের উপর ওনারা নির্ভর করবে। এই মুহূর্তে এই ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। অ্যারেস্টের বিষয়ে আপনাদের কারণ কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে যদি পালিয়ে যায়। না, সেটা তো আমরা জানি না, সেটা আপনার ইনফরমেশন। সেটা অনুসন্ধানকারী দল সেটা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছে, প্রয়োজন হলে সেই পদক্ষেপ নেবে। আমরা বলতে পারি গ্রেপ্তারের কোনো পরিকল্পনা নেই? না, সেটা কেন বলবেন আপনি? কারণ অনুসন্ধান চলছে মাঝপথে এবং এখনো মামলা হয়নি, নিয়মিত মামলা। सब बेचा में शराब डालो डालो डाल अरे এইগুলো সব হ্যাঁ না এইগুলো যত মাল আছে সব গাড়ি ভেতরে হ্যাঁ বেছে 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 বেছে। আমি তো ইন্সপেক্টর জগন্নাথ মাস। আমি ইন্সপেক্টর জগন্নাথ মাস। হ্যাঁ হ্যাঁ ওদিকে একজন আছে, এদিকে একটা টিম আছে। এখন ওপার থেকে আমরা খুঁজতে খুঁজতে পুরো যেখান থেকে পানা পুরো ভরে আছি প্রায় এখান থেকে 1 কিলোমিটার দূর। জালটা ফালো, জালটা ফালো, জালটা ফালো। আর এগিয়ে না, পরপর একদম এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূর। একবার হয়ে গেছে এই যে কালকের রেমালে না না পানি হওয়ার পরে তাদেরকে দুটি জিনিস অনুরোধ করেছি। একটা হলো সোয়ারেজ
লাইনটা ভাঙার জন্য বলেছি। আর পাশে মানে সঞ্জীবা গার্ডেনের পাশে একটা হাতিশালা কাঠের ব্রিজ আছে, ব্রিজের পাশে একটু সার্চ করতে বলেছি। আর এই দুইটা জিনিস ওনারা করবেন। এছাড়া ওই যে আরেকটি হাল আছে বর্জ্যহাল, সেখানে তো আজকে মানে চলছে, মানে উদ্ধার অভিযান চলছে এবং আমরা এটা চলছে, এই কাজটা আমরা করছি। পাশাপাশি আমরা মনে করি যে আমাদের যে পারিপার্শ্বিক যে ডিজিটাল এভিডেন্স গুলি আছে যেখানে যেখানে, সেগুলি আমরা অলরেডি গড়ে ফেলেছি। আমরা কারণ আপনারা জানেন তদন্তকারী কর্মকর্তাদের মানে ঘটনাস্থলের আশেপাশে যতগুলি জায়গাতে অপরাধ সেটাও একটু মানে আমরা একটু ওয়াকেবল হওয়ার জন্য আমরা সেই জায়গাগুলিতে গিয়েছি। তারা খুবই আন্তরিকতার সহিত কাজ করছে এবং তারা প্রথমে তারা যে খালটার কথা বলেছিল সেই খালটাতে তারা বেশ কিছু আজকেও সার্চ করছেন এবং তারা কাজ করছেন। পাশাপাশি আমরাও তাদের সাথে আসছি, আমরাও তাদেরকে কিছু রিকোয়েস্ট করেছি আজকে তারা যেন সঞ্জীবা গার্ডেনের পাশে একটা হাতিশালা লেক আছে, কাঠের ফুলটার পাশটা যেন আমরা তাদের রিকোয়েস্ট করি এটা যেন সার্চ করা হয়। পাশাপাশি আমরা তাদেরকে আরেকটা রিকোয়েস্ট করেছি যে যে বাসাটা উনি ঢুকেছিল আমাদের মাননীয় সংসদ সদস্য, সেই বাসায়ও আমরা সার্চ করতে বলেছি যে ওই যে 3টা যে কমুট আছে ফ্লাশ করার পরে যে ডেস্টিনেশন যেখানে যেখানে যেগুলি জমা হয় ওইটাও ভাঙতে বলেছি। অর্থাৎ আমরা সোয়ারেজ লাইনটা যেটা অর্থাৎ বাসার ভিতরে যে 3টা কমোড আছে এটার ফ্লাশ করার পরে সোয়ারেজ লাইনটা, এই লাইনটাও ভাঙার জন্য আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছি। ওনারা আশা করি এই কাজগুলি আজকেই করবে এবং আশা করি করছেন। এবং হাতিশালা ব্রিজের পাশে যে ক্যানেলটা এটাও সার্চ করতে ওনাদেরকে রিকোয়েস্ট করেছি আমরা, সেটাও করবে। আসলে আমরা দেখেছি যে সিআইডি অত্যন্ত আন্তরিকতার সহিত তারা লাশের অংশবিশেষ খুঁজে বের করার জন্য তারাও চেষ্টা করেছে, আমরাও তাদেরকে কিছু কিছু রিকোয়েস্ট করেছি। এবং আমি যে কথাটা বলছি এখন আপনারা যেটা বলছেন যে যদি নাই পাওয়া যায় তাহলে কি মামলা নিষ্পত্তি হবে না? না, আমরা এই কথাটা বলছি যে যদি পাওয়া না যায় তাহলে কি অ্যাকনলেজ হবে না? এটা কি আমাদের আইনে আমাদের কাছে কি এটা কি অবহিত হবে না? এটার কোনো রেমেডি হবে না? বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু আমি জানি যে মানে সিআইডি পুলিশ তারা প্রত্যেকটি বিষয় তারা অত্যন্ত পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করে তারা কাজ করছে এবং আমরাও আমাদের যে কাছে যে গুরুত্বপূর্ণ যে ঘাতক যার নির্দেশনায় এবং যার পরিচালনায় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে ও সঞ্জীবা গার্ডেনে, সে মূল ঘাতক কিন্তু আমাদের কাছে আসে, সেও কিন্তু আমাদেরকে অনেক তথ্য দিয়েছে। পাশাপাশি যে মেয়েটা ছিল সে মেয়েটাও আমাদের কিছু তথ্য দিয়েছে। এই তথ্যগুলি নিয়ে তো আমরা বাংলাদেশ থেকে কলকাতায় এসেছি। কলকাতা এসে আপনারা জানেন যে আমরা সিআইডির সদর দপ্তরে আমরা ওই আসামির সাথে কথা বলেছি, মিলিয়ে দেখেছি, ক্রস এক্সামাইন করেছি। তারপরে ওই আসামিকে আমরা ওই ঘটনাস্থলে নিয়ে গিয়েছি। সেখানে গিয়েও আমরা যে তথ্যগুলি আমরা নিয়ে এসেছিলাম তার সাথে আমরা হুবহু মিল পেয়েছি। কারণ আপনারা জানেন যে মিলটা পেয়েছি এই জন্য যে আমাদের কাছে তো যে সেখানে যে ডিজিটাল এভিডেন্স তো আছে, একটা জীবন্ত মানে জ্যান্ত মানুষ বাসায় ঢুকলেন, সেটা তো মেয়েটাও দেখেছে, ছবি আছে, ডিজিটাল এভিডেন্স আছে। এই মহিলা এই লোকটা এই মাননীয় এমপি মধুজার বের হলেন না, এটারও তো প্রমাণ আছে। আবার আপনারা দেখেছেন সন্দেহভাজন কিছু ব্যাগ টেগ নিয়ে বের হয়েছে। সবকিছু তো এবং আমরা পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ এগুলি মানে তারপরে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং তারপরে তাদের আসামিদের পিসি তাদের বিভিন্ন বিষয়গুলি আমরা ঘোরাঘুরি অনেক করেছেন, বহু করেছেন। এখন দয়া করে ঘোরাঘুরি বন্ধ করে সঠিকভাবে যেন আপনার দাফনটা ঠিক মতো হয়, আপনি যেন মানুষ আপনাকে মনে রাখতে পারে সেইভাবে কিন্তু চিন্তা ভাবনা করে আপনারা সিদ্ধান্ত নেন। আজকে যে এত বড়াই এত লম্বা চড়া বক্তৃতা করে একজন, কিসের উপর দাঁড়িয়ে করে, কি করেছিলেন আপনারা সে কথা কি ভুলে গেছেন সবাই? আপনারা এই বাংলাদেশকে কি অত্যাচার নির্যাতন নির্মমতা তখন নেমে এসেছিল। আজকের এই বাহিনীদের মতো তখন একটা নতুন বাহিনী তৈরি করেছিলেন, রক্ষী বাহিনী। সেই রক্ষী বাহিনীকে দিয়ে আপনাদের যারা ভিন্নমত পোষণ করে তা আপনাদের সঙ্গে তাদেরকে হত্যা, খুন, জখম, এই যে গুম,
তখনও গুম হয়েছিল। ছেলেকে দিয়ে, বাপকে দিয়ে ছেলের মাথা কাটিয়ে সেই মাথা দিয়ে ফুটবল খেলছিল রক্ষী বাহিনীর সদস্যরা। এ কথা আমরা ভুলে যাইনি। আপনি যতই ভুলে যাওয়ার চেষ্টা করেন, আমরা এটা ভুলবো না। অন্তত মুক্তিযোদ্ধারা যারা বেঁচে আছে, মানুষকে বোকা বানানোর চেষ্টা করেন। মানুষ এত বোকা না, মানুষ সব বোঝে, জানে। আপনার আবার ওই একই পদ্ধতিতে, একই উপায়ে একটা দলীয় শাসন, একটা ব্যক্তির শাসন চাপিয়ে দিচ্ছেন, সমস্ত নির্মমতা করে হাজার হাজার মানুষকে হত্যা করে, নির্যাতন করে, গুম করে দিয়ে। এটা মানুষ খুব ভালো করে বোঝে। বন্ধুগণ, এই সরকারের সম্পর্কে কথা বলা আমার আর ইচ্ছা করে না। কত বলবো, ওদের তো চামড়াই মোটা হয়ে গেছে, আর একই সঙ্গে ওরা যা এমন একটা অবস্থায় চলে গেছে যে ওর কিছু যায় আসে না। তাদের লক্ষ্য একটাই, সেই একটাই লক্ষ্য কি? লুট করো। সেনাপ্রধান আজিজের কথা বলছেন। আজিজ কার সৃষ্টি? তাদের সৃষ্টি। আজিজ অবস্থান ছিল কোথায়? কোথা থেকে তাকে কোথায় টেনে তোলা হয়েছে? আজকে বেনাজির আহমেদ, আজকে এখন তার হাজার হাজার বেরোচ্ছে আপনার অপকর্ম, লুটের ইতিহাস। তো আগে ঠিকই বলেছেন ফজলু ভাই, যে প্রথম প্রত্যেকটা আপনার করা উচিত, কিন্তু একটা দুটো নয়, এরকম অসংখ্য ঘটনা। আজকে চতুর্দিকে তাকিয়ে দেখবেন তাদের দুর্নীতি ছাড়ার কিছু নেই। শুধু ঢাকাতে না, আপনার যারা মফস্বল শহরে বাস করেন কিনা জানি না, অনেকে খবর রাখেন, সব জায়গায় একই অবস্থা। তাদের তথাকথিত ডামি ইলেকশনে নির্বাচিত বা আপনার মধ্যরাতে নির্বাচিত সব তথাকথিত এমপি টেপি যা আছে, এরা এখন আকণ্ঠ নিমজ্জিত। আরে মারা পড়ার অবস্থা কি জানেন? সব বিদেশে বাড়ি করে। এক ভূমি প্রতিমন্ত্রী আগে, তারই নাকি আপনার 365টা বাড়ি লন্ডনে। তো এখানে কি করবেন আপনারা? এই জন্যই বন্ধু, বক্তব্য বাড়াবো না। আমরা তো বয়স হয়ে বলেছেন, আমরা কি এখন আর রাইফেল ধরতে পারবো? আমরা কি রাস্তায় দাঁড়িয়ে ওইভাবে মারামারি করতে পারবো? আমাদের দরকার ইয়াং জেনারেশন। আজকে কিন্তু সেই সময় এসে গেছে। তখন দেশ স্বাধীনতার জন্য আমরা লড়াই করেছিলাম, আর দেশ রক্ষা করার জন্য এখন এই লড়াই। এই দেশকে বাঁচাতে হবে, সেই লড়াই এখন। আর এই লড়াইয়ে যদি আমরা পরাজিত হই, আমরা নিশ্চিন্ন হয়ে যাব। সময় হয়ে গেছে। ঘোরাঘুরি অনেক করেছেন, বহু করেছেন। এখন দয়া করে ঘোরাঘুরি বন্ধ করে সঠিকভাবে যেন আপনার দাফন টাফনটা ঠিক মতো হয়, আপনি যেন মানুষ আপনাকে মনে রাখতে পারে, সেইভাবে কিছু চিন্তা ভাবনা করে আপনারা সিদ্ধান্ত নেন। দুর্যোগপূর্ণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের জনগণের পাশে থাকার জন্য আমরা নির্দেশনা প্রদান করছি। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সারা রাত জেগে দুর্যোগ মোকাবিলার সকল প্রস্তুতি তিনি মনিটর করেছেন, তদারকি করেছেন। উপকূলবর্তী এলাকার মানুষের দুঃখ দুর্দশার খবর নিয়েছেন, প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন। আবহাওয়ার উন্নতি হলে অতি দ্রুতই মাননীয় প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন, এটা তিনি নিজেই বলেছেন। এসব দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় বিএনপির কথাই আমি বলি, বিএনপি বিরোধী দল হিসেবে তাদের একটা রাজনৈতিক দলের দায়িত্ব পালনে তারা বারে বারে ব্যর্থ হয়েছে। তারা ফটো সেশন করে, ইতিপূর্বে আমরা দেখেছি সাহায্যের নামে ফটো সেশন করা, এবং কি কক্সবাজারে যে রোহিঙ্গারা স্রোতের মতো এসেছে বাংলাদেশে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক সাহায্য করেছেন, এবং তিনি আমাদের সীমান্তকে উন্মুক্ত করে দিয়েছিলেন উদারভাবে, যেটা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। তখনও আমরা দিনের পর দিন
মাসের পর মাস প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা রোহিঙ্গাদের পাশে ছিলাম। তখন দেখা গেছে তারা একদিন বড় জোর 2 দিন তারা ওখানে লোক দেখানো ফটো সেশন করেছে। তো বিএনপি দুর্যোগে তারা মানবিক কোনো আবেদন নিয়ে তারা মানুষের পাশে দাঁড়ায় না। আমরা অতীতে দেখেছি তাদের কাজই হচ্ছে ফটো সেশন করা। আপনারা যারা আমরা আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে রোজার মাসেও আমরা সাধারণ মানুষের মধ্যে ইফতার বিতরণ করেছি, আর তারা ইফতার পার্টি করেছে। তাদের সাথে আমাদের নীতিগতভাবেই অনেক পার্থক্য রয়েছে। মানবিক বিষয়গুলো তারা কখনো মানবিক। কালকে যেটা জব্দ করেছে 119টা ডিটের যে প্রপার্টিগুলো, যার মধ্যে 4টা অ্যাপার্টমেন্ট আছে আর কিছু শেয়ার আছে। দুই দফায় সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদ নির্দেশ দিয়েছে আদালত। এর মাধ্যমে দুই দফায় কি পরিমাণ সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে এবং কতগুলো ব্যাংক অ্যাকাউন্ট? দেখুন, কালকে যেটা জব্দ করেছে 119টা ডিটের যে প্রপার্টিগুলো, যার মধ্যে 4টা অ্যাপার্টমেন্ট আছে আর কিছু শেয়ার আছে। একটা ব্যাংকের দেখা যাচ্ছে 30 লক্ষ টাকার সঞ্চয়পত্র জব্দ করেছে। তো মোটামুটি এখনও আপনাকে পূর্ণাঙ্গ চিত্র দেওয়া কঠিন হবে, কারণ অনুসন্ধান চলমান। অনুসন্ধান চলার অংশ হিসাবে এই দুটো জব্দের আদেশের জন্য আমরা আবেদন করেছি। আদালত সদয় বিবেচনা করে জব্দ দিয়েছেন। ভবিষ্যতে কি হবে না হবে এই মুহূর্তে বলা যাচ্ছে না। টোটাল পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে অনুসন্ধান কার্য শেষ হবে। সেই জন্য আপনাদেরকে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। আমরা দ্রুত গতি দিয়ে এগিয়ে চলছি আইন বিধি মেনেই। কাজেই এখানে আশা করছি খুব আমরা অতি সত্ত্বর অনুসন্ধান শেষ করতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসতে পারে। ওনার যদি ব্যাংক অ্যাকাউন্ট বেরিয়ে আসে, ওনার যদি শেয়ার বেরিয়ে আসে, ওনার যদি আরও কিছু বেরিয়ে আসে এবং সেটা যদি আমাদের কাছে মনে হয় অপরাধলব্ধ আয়, অপরাধলব্ধ প্রপার্টি, তখনই আমরা সঙ্গে সঙ্গে যাব, আবার চাবো। এটাতে আইনে কোনো ব্যত্যয় ঘটবে না, আইনে কোনো বাধা নেই। না, দেখুন এখনো তো এটা অনুসন্ধানকারী দলের কর্মকর্তাদের উপর ওনারা নির্ভর করবে। এই মুহূর্তে এই ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। না, সেটা তো আমরা জানি না, সেটা আপনার ইনফরমেশন। সেটা অনুসন্ধানকারী দল সেটা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছে। প্রয়োজন হলে সেই পদক্ষেপ নেবে। না, সেটা কেন বলবে না, কারণ অনুসন্ধান চলছে মাঝপথে এবং এখনো মামলা হয়নি, নিয়মিত মামলা। এটা টু মাচ অ্যাক্সেস হবে এই মুহূর্তে বলা। তারেক রহমানকে দেশে নিয়ে এসে বিচার বাস্তবায়ন করবেন, তার আগে না আপনার বিচার হয়ে যায়। এতই প্রতিহিংসতা বিএনপির নেতাদেরকে কারাগারে ঢুকিয়ে রাখতে খুবই আনন্দ পান। বিএনপির নেতারা কারাগারে থাক, এইটা শুনলে প্রধানমন্ত্রী যেন ঈদের আনন্দ লাভ করেন। শেখ হাসিনা যে বিএনপির নেতাদেরকে যে কারাগারে রাখতে ভালোবাসেন, তারই প্রতিফলন হচ্ছে আজকে বিএনপির এতগুলো নেতা কারাগারে। আরেকটা মহা আনন্দ লাভ করেন, সেটা হচ্ছে জিয়া পরিবার এবং জাতীয়তাবাদী শক্তির প্রতীক যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিনি অনেক দিন ধরে বন্দী করে রেখেছেন, তার চিকিৎসাও নিতে দিচ্ছেন না। তিনি রোগে শোকে আক্রান্ত, না মিলছে মুক্তি, না মিলছে উন্নত চিকিৎসা। এতই প্রতিহিংসতা, মানে কিছু জ্বর আসে না, কিছু জ্বর আসে থেমে থেমে, এই ভালো হয়ে গেল, আবার 2 ঘন্টা পর আবার জ্বর আসে। তার মনের মধ্যে ক্রিয়া করে, তার মনের মধ্যে এটা জেগে ওঠে। প্রধানমন্ত্রী, আপনি আর কত নিপীড়ন করবেন, কত অত্যাচার করবেন? তারপরে আপনার বিদ্বেষ জিয়া পরিবারের প্রতি, গণতন্ত্রকামী মানুষের প্রতি কমবে? এটা কি আপনি বলতে পারেন?
গতকাল আপনি বললেন তারেককে নিয়ে এসে বিচার করা হবে না, তাকে তার বিচার বাস্তবায়ন করা হবে। গতকাল আপনি বলেছেন, এর আগেও আরেকবার বলেছেন। আমি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, তারেক রহমানকে দেশে নিয়ে এসে বিচার বাস্তবায়ন করবেন, তার আগে না আপনার বিচার হয়ে যায়। পরিস্থিতি এমন পর্যায়ে আপনি আর এমন ডুবতে শুরু করেছেন যে আর তল খুঁজে পাচ্ছেন না। পুকুরের যে তলা, যে ভূমি, সেই ভূমিতে আপনার পা এখনো পড়ছে না, এমন ডুবা আপনি ডুবছেন। প্রধানমন্ত্রী, আপনার সরকারের পাপ এবং পাপের সুদ সহ আপনার যে বিচার হবে, ওই বিচারের জন্য আপনি প্রস্তুত থাকেন। তারপরে আপনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা বলবেন। আপনি জনপদের পর জনপদ, আপনি মাফিয়া, আপনি ডাকাত, আপনি খুনিদেরকে এমপি বানিয়েছেন। এর দায় কি আপনার উপর নেই? এই ভয়ঙ্কর পাপগুলোর কি এমনি চলে যাবে, পার পেয়ে যাবে? যাদেরকে প্রভু মনে করেন আপনি, যাদেরকে আপনার ওস্তাদ মনে করেন, সেই মোদি সাহেব ইন্ডিয়াতে বলছেন তিনি নাকি ঈশ্বরের দূত। আপনার প্রভুরা যদি ঈশ্বরের দূত মনে করে, আপনি কি এইরকম কিছু মনে করছেন যে আপনার চারিদিকে ভরা পাপের কোনো বিচার হবে না? আপনি কার দূত মনে করছেন প্রধানমন্ত্রী? প্রত্যেকটি অপকর্ম, প্রত্যেকটি অনাচারের বিচার পৃথিবীতেই হবে, পৃথিবীতেই এর দৃষ্টান্ত রয়েছে।